हम पीओके एंटर कर रहे हैं। मिशन इज अ गो। फंस गए हिंदुस्तानी। ईंट का जवाब पत्थर से देने आए हो? नहीं, धोखे का जवाब। इनकमिंग मिसाइल। बदले से। ওয়েটেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে কথা বলবো সদ্য মুক্তি পাওয়া বহুল আলোচিত বলিউডের ফাইটার সিনেমা নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত প্রথম এরিয়াল অ্যাকশন বলিউড সিনেমা ফাইটার। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋত্বিক রোশন ও দীপিকা পাডুকোন। গত 25 জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। বাংলাদেশেও মুক্তির অনুমতি পেয়েছিল ছবিটি। 25 জানুয়ারি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের কথা ছিল, তবে শেষ পর্যন্ত বাংলাদেশে ছবিটি মুক্তি পায়নি। সিনেমাটির আমদানিকারী প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অরণ্য মাহমুদ জানান, সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের সিনেমা হলে ফাইটার প্রদর্শনের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। এছাড়া ফাইটার সিনেমা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। প্রথমত, আপত্তিকর দৃশ্যসহ বেশ কিছু কারণে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়ে। দ্বিতীয়ত, মুক্তির দুদিন আগে গলফ কর্পোরেশন কাউন্সিলভুক্ত 5টি দেশ এটি নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের 5টি দেশ: বাহরাইন, ওমান, কাতার, কুয়েত ও সৌদি আরব। সিনেমাটির চিরাচরিত প্লট, ভারত পাকিস্তানের শত্রুতা। এমন গল্প দর্শকদের কাছে নতুন কিছু নয়। সেই কবে থেকেই বলিউডি পর্দায় ভারত পাক সম্পর্কে টানাপোড়েন, শত্রুতার গল্প উঠে আসছে। ফাইটার ছবিতে সিদ্ধার্থ আনন্দ নতুনত্ব কিছু দেখাননি, সেই চেনা ছকে খেলেছেন পরিচালক। ট্রেলারে যতটা আশা জাগিয়েছিলেন, বড় পর্দায় গোটা সিনেমা দেখার সময় সেরকম হলো না। তবে যুদ্ধবিমানের চেসিং সিকোয়েন্সগুলো ছিল অসাধারণ। 2019 সালের পুলওয়ামা হামলার গল্পের প্রেক্ষাপটেই চিত্রনাট্য সাজানো হয়েছে। বদলার বালাকোট এয়ার স্ট্রাইকের কাহিনীও রয়েছে ফাইটার ছবিতে। জৈশি মোহাম্মদের ঘাঁটিতে যে সাহসিকতার সঙ্গে ভারতীয় এয়ারফোর্স হামলা চালিয়েছিল, সেই ঘটনাও রয়েছে। তবে সমস্ত উপকরণ থাকলেও রান্নাটা ঠিক জমল না। বাস্তব ঘটনার আধারে সাজানো চিত্রনাট্যে টুইস্ট দেওয়ার বহু জায়গা ছিল, কিন্তু সেক্ষেত্রেও হতাশ হতে হয়েছে। কিছু কিছু দৃশ্যে দেশপ্রেমের থেকেও রোমান্স প্রাধান্য পেয়েছে বেশি। তবে বড় পর্দায় রগরগে অ্যাকশন সিকোয়েন্স দেখতে মন্দ লাগেনি বটে। ভিজুয়ালি দারুণ, তবে আবেগ অগভীর। ফাইটারের কাস্টিং দেখে প্রত্যাশার পারদ চূড়ান্ত ছিল। ঋত্বিক রোশনের সঙ্গে দীপিকা পাডুকোনের অনস্ক্রিন রোমান্স দেখার জন্য দর্শকেরা যেভাবে মুখিয়েছিলেন, সিদ্ধার্থ কিন্তু এক্ষেত্রে হতাশ করেননি। ঋত্বিক ও দীপিকার পর্দায় রসায়ন দুই দুর্দান্ত। দুই তারকাই ডিরেক্টরস অ্যাক্টর, যথাসাধ্য চেষ্টা করেছেন গোটা শো টেনে নিয়ে যাওয়ার। স্কোয়াড্রন লিডার সমাবেশের পাঠানিয়ার ভূমিকায় ঋত্বিকের লুকই বাজিমাত করেছে। এর আগেও অবশ্য করণ শেরগিল কবির থালিওয়ালার ভূমিকায় চমকে দিয়েছিলেন তিনি। এদিকে পাঠানে সিক্রেট এজেন্টের পর দীপিকা পাডুকোন এবার যুদ্ধবিমানের পাইলট হিসেবে ধরা দিলেন। তার অভিনয় যথাযথ। অনিল কাপুরের অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এয়ারফোর্সের অফিসারের ভূমিকায় তিনি অনবদ্য। তবে অবাক করা অভিনয় করণ সিং গ্রোভারের। পুলওয়ামা বালাকোট মানেই অভিনন্দন বর্তমানের কথা মনে পড়ে। করণ সিং গ্রোভারের চরিত্রটিকে সেই ছোঁয়া দিতে চাইলেও বড্ড অগভীর। শেষে উল্লেখ্য, যুদ্ধবিমানের চেসিং সিকোয়েন্স, ঋত্বিক দীপিকার অনস্ক্রিন রসায়ন ছাড়া এই ছবিতে টুইস্ট যদি আশা করেন, তাহলে হতাশ হবেন। সেই এক চেনা গণ্ডিতে দেশপ্রেমকে উস্কে দেওয়ার চেষ্টা, তারপরও অগ্রিম টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দেয়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বেশ সাড়া ফেলে। সময়ের সঙ্গে আয়ের পরিমাণ ওঠানামা করছে। 200 কোটি রুপি বাজেটের এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ভারতে সিনেমাটি আয় করেছে 24.6 কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করেছে 41.2 কোটি রুপি। তৃতীয় দিনে 27.6 কোটি রুপি। চতুর্থ দিনে 30.2 কোটি রুপি এবং পঞ্চম দিনে আয় করেছে 8 কোটি রুপি। ফাইটার ষষ্ঠ দিনে আয় করেছে 6.75 কোটি রুপি। সপ্তম দিনে আয় করেছে 6 কোটি রুপি। অষ্টম দিনে আয় করেছে 5.5 কোটি রুপি। নবম দিনে আয় করেছে 5.5 কোটি রুপি। দশম দিনে আয় করেছে 10 কোটি রুপি।
ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে 165.35 কোটি রুপি, আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় 266.6 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 351.87 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে অনেকটাই হতাশ টিম ফাইটার। দেখা যাক 2024-এ আর কি ধামাকা আসে। আর সব ধামাকার খবর জানতে চোখ রাখুন উইটেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। 4 F-16 पाकिस्तान से श्रीनगर की तरफ बढ़ रहे हैं। अब टेरर अटैक नहीं, जंग होगी। I'm a lone wolf. हम जिससे प्यार करते हैं वो मर जाए, हमारे लिए उसका प्यार मर जाए। मरते तो हम ही है ना। 12 জানুয়ারি মুক্তি পেয়েছে শ্রীরাম রাঘবনের নতুন সিনেমা ম্যারি ক্রিসমাস। এই সিনেমাকে বলা যায় 2024 সালে দর্শক প্রতীক্ষিত প্রথম হিন্দি সিনেমা। ম্যারি ক্রিসমাসে প্রথমবার ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয় সেতুপতি। বর্তমানে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির ছবি নিয়ে অন্তর্জালে চলছে আলোচনা। যারা দক্ষিণী সিনেমার খোঁজ খবর কম রাখেন তারাও খুঁজছেন কে এই বিজয় সেতুপতি। এই ছবির সংবাদ সম্মেলনে পায়ে চপ্পল পরে হাজির হতে দেখা যায় বিজয় সেতুপতিকে। এটাই মূলত নজর কাড়ে সবার। এবারই প্রথম নয়, প্রায় সব অনুষ্ঠানে একইভাবে হাজির হন বিজয়। কিন্তু কেন? ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত কথা বলেছেন অভিনেতা। বিজয় সেতুপতি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণী ও হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চেহারার কারণে ব্যাপকভাবে বিদ্রূপের শিকার হয়েছিলেন তিনি, যা তাকে আহত করে। এই সাক্ষাৎকারে বিজয় জানান, ইচ্ছে করে তিনি বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ পোশাক পরেন, পায়ে জড়ান চপ্পল। বিজয় বলেন, কি পরব সেটা আমি সচেতনভাবেই সিদ্ধান্ত নেই। চেষ্টা করি যে ধরনের পোশাকে আমি স্বাচ্ছন্দ্য তাই পরতে। যখন কোনো বিশেষ অনুষ্ঠানে যাই দেখি মানুষ দারুণ সব পোশাক পরেছে, কিন্তু বেশিরভাগ সময় আমি চেষ্টা করি এ ধরনের পোশাক এড়িয়ে চলতে, তাই সাধারণত বেশিরভাগ অনুষ্ঠানে আমি যাই না। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নামী সুপারস্টার বিজয় সেতুপতিকে আজ গোটা দেশ চেনে। বিজয়ের ছেলেবেলাটা ছিল খুবই কষ্টের। ছাত্রজীবনে অর্থাভাবে তাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে মুদির দোকানে কাজ করতে হতো। এভাবেই তিনি সংসারে কিছু সামান্য সাহায্য করতে পারতেন। তাই তিনি খুব কম বয়সে সিমেন্টের কোম্পানিতে চাকরি করেন। তবে ছোটবেলা থেকেই বিজয় অভিনেতা হতে চাইতেন, অথচ তিনি ইন্ডাস্ট্রির কোনো স্টার কিড ছিলেন না। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কোনো গডফাদারও ছিল না, তাই এখানে পা রাখা তার পক্ষে মোটেও সহজ ছিল না। প্রথম কোনো পরিচালক কিংবা প্রযোজক তাকে কাজে নিতেন না। বিজয়ের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল শর্ট ফিল্ম দিয়ে। ধীরে ধীরে তিনি যখন নিজের দক্ষতার প্রমাণ রাখতে শুরু করলেন, তখন তাকে টিভি সিরিয়াল এবং সিনেমাতে হিরোর সাপোর্টিং রোলের একজন হিসেবে নেওয়া হতো। তবে ভিড়ের মধ্যেও নজর কাড়তেন বিজয়। অভিনয়টা আসলে যেন তার রক্তের মধ্যে মিশেছিল, তাই ফিল্ম ইন্ডাস্ট্রির জহুরির চোখ এড়াননি তিনি। এরপর ধীরে ধীরে আরও বেশি কাজের সুযোগ পেতে শুরু করেন বিজয়। তার ঝুলিতে একের পর এক ভালো ভালো কাজের সুযোগ আসতে থাকে। বর্তমানে চলচ্চিত্রে তার জনপ্রিয়তার কারণে তাকে মক্কাল সিলভান বা জনগণের সম্পদ নামেও অভিহিত করা হয়। বিজয় 50টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে কিছু চলচ্চিত্র তাকে প্যান ইন্ডিয়ার জনপ্রিয় করে তোলে। তার উল্লেখযোগ্য সিনেমা হলো সুন্দর পান্ডিয়ান, পিজ্জা, শুধু কুভম, অরেঞ্জ মিতাই, বিক্রম ভেধা, রানা সিংহম, সুপার ডিলাক্স 96 এবং পান্নাইরুয়াম পদ্দিনিয়াম। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সীমা অ্যাওয়ার্ড থেকে শুরু করে 10-এর অধিক অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। এছাড়াও 2019-এ মুক্তি পাওয়া সুপার ডিলাক্স মুভির জন্য তিনি পেয়েছেন 67তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। উইটিলির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। নতুন নতুন কন্টেন্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতদিন অনেক কথাই হয়েছে 2023-এ মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট সিনেমা নিয়ে, কিন্তু কি ঘটতে যাচ্ছে 2024-এ? হ্যাঁ, 2024-এ আসছে এমন কিছু সিনেমা যা আপনাকে চমকে দিতে পারে, এবং আপনার জন্যে এই মুভিগুলো দেখা জরুরি।
তাহলে চলুন এবার আপনাদেরকে তেমন কিছু সিনেমার কথা বলি যেগুলো দেখার জন্য অপেক্ষায় আছে সবাই। প্রথমেই কথা বলা যাক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ফাইটার নিয়ে। 2024-এর প্রথম ধামাকা সিনেমা হতে যাচ্ছে সম্ভবত এই সিনেমাটি। ইতোমধ্যে সিনেমার দুটি গান রিলিজ পেয়েছে। গানে ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের অনস্ক্রিন রসায়নে মেতেছেন সবাই। এই ছবিতেই প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋত্বিক ও দীপিকা। আর ফাইটারই হতে চলেছে বলিউডের প্রথম এয়ার অ্যাকশন ছবি। বিগ বাজেটের এই সিনেমা বক্স অফিস মাতাতে আসছে 25 জানুয়ারি। বিমান বাহিনীর আকাশপথের যুদ্ধের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এবার থাকছে সঞ্জয় লীলা বানশালীর পরের সিনেমা হীরামান্ডির কথা। এই বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে এই সিনেমাটি। বানশালীর আরও একটা পিরিয়ড ড্রামা হতে চলেছে এটি। ছবির কাস্টিং প্রকাশ্যে আসা মাত্রই সাড়া পড়ে গেছে দর্শকদের মধ্যে। কে আছেন সিনেমায়? হ্যাঁ, এই সিনেমাতে একসঙ্গে দেখা যাবে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ প্রমুখকে। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে। আমাদের তালিকার 3 নম্বর সিনেমাটি পুষ্পা 2। পুষ্পার রেকর্ড ব্রেক সাফল্যের পর জানা গিয়েছিল এর পরের সিকুয়াল আসছে। এরই মধ্যে রিলিজ পেয়েছে পুষ্পা চরিত্রে আল্লু অর্জুনের ফার্স্ট লুক রিলিজের পর থেকেই পুষ্পা 2কে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ছবির একটি টিজারও কিছুদিন আগে প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে, যেখানে সবাই কেবল পুষ্পাকে খুঁজছে। তবে 2024 সালে ঠিক কোন সময় ছবিটি মুক্তি পাবে তা এখনো স্পষ্ট জানা যায়নি। তালিকার চতুর্থ সিনেমার নামটি ম্যারি ক্রিসমাস। ম্যারি ক্রিসমাস সিনেমায় আরও একটি নতুন জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় বলিউড। আসছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি অভিনীত সিনেমা ম্যারি ক্রিসমাস। দীর্ঘ 6 বছর পর সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা শ্রীরাম রাঘবন ম্যারি ক্রিসমাস সিনেমা দিয়েই পরিচালকের চেয়ারে ফিরেছেন। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 12 জানুয়ারি। তালিকার 5 নম্বর সিনেমাটি ম্যায় অটল হো। আলোচনায় আছে পঙ্কজ ত্রিপাঠীর আসন্ন সিনেমা ম্যায় অটল হো। বৈচিত্র্যময় বিভিন্ন চরিত্রকে ধারণ করা পঙ্কজকে এবার দেখা যাবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক সিনেমা ম্যায় অটল হতে। ভারতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা রবি যাদব পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে 19 জানুয়ারি। এবার বলছি সিংহাম এগেইন সিনেমাটির কথা। অজয় দেবগন আবার আসছেন তার আইকনিক চরিত্র নিয়ে। তার সাম্প্রতিক সিনেমা ভোলা সেইভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও সিংহাম ফ্র্যাঞ্চাইজি তার কাছে সবসময় যেন হাতের পাঁচ। ফের একবার পুলিশের উর্দিগায়ে দেখা যাবে অজয়কে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের এই ফ্র্যাঞ্চাইজিতে আবারও মজবেন ভারতীয় দর্শক। সিনেমায় অজয় দেবগন, করিনা কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং দীপিকা পাড়ুকোন সহ বলিউডের আরও অনেক তারকারাই থাকছেন। এটি 15 আগস্ট মুক্তি পেতে চলেছে। এবার বলছি বহুল প্রতীক্ষিত সিনেমা ইমার্জেন্সির কথা। 2024 সালেই মুক্তি পেতে চলেছে বলিউডের কন্ট্রোভার্সাল কুইন কঙ্গনা রানাউতের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। সিনেমায় ভারতের প্রয়াত প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। তারিখ ঠিক না হলেও 2024 সালেই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে এই সিনেমাটির। তালিকার 8 নম্বর সিনেমাটি যোদ্ধা। শেরশাহ সিনেমায় আর্মি অফিসার বিক্রম বাত্রার পর আরও একবার সৈনিক রূপে ধরা দিতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা, যেখানে তিনি একজন কমান্ডোর ভূমিকায় অভিনয় করেন। 15 মার্চ মুক্তি পেতে চলা এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি। তালিকার 9 নম্বরে বলছি মেট্রো ইন দিনো সিনেমার কথা। নির্মাতা অনুরাগ বাসুর প্রতীক্ষিত সিনেমা মেট্রো ইন দিনো মুক্তি পেতে চলেছে চলতি বছরের 29 মার্চ। 2007 সালে মুক্তি পায় প্রশংসিত চলচ্চিত্র লাইফ ইন আ মেট্রো। এর সিকুয়েল হিসেবেই আসতে চলেছে এই সিনেমাটি। তালিকার সর্বশেষ সিনেমাটি কল্কি
2898 AD। 2024 সালের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে সাই-ফাই থ্রিলার ঘরানার এই ছবিটি। নাগ অশ্বিন পরিচালিত আসন্ন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কামাল হাসান, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবিটি 2024 সালের 9 মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অনেক জনপ্রিয় ইউটিউবারদের টপকিয়ে দেশের শীর্ষ ইউটিউবার এখন ফারজানার ইউটিউব চ্যানেলের নাম ফারজানা ড্রয়িং একাডেমি। ফারজানার এত দূর উঠে আসার পথটিও কিন্তু সহজ ছিল না। ফারজানার বাবা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন সেনাবাহিনীর সদস্য। অবসর সময়ে তিনি পেন্সিলে ছবি আঁকতেন। ফারজানা যখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, তখন বাবার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকা দেখতেন এবং সেই থেকেই ছবি আঁকার প্রতি তার ভালোবাসা জন্মে। তবে কখনো প্রাতিষ্ঠানিকভাবে আঁকা শেখা হয়নি। ছবি আঁকা শিখেছেন বাবার কাছ থেকেই। বিয়ে হয়েছিল কম বয়সেই, কিন্তু বিয়ের পর ছবি আঁকা থেমে যায়নি। স্বামী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উৎসাহে ছবি এঁকে যেতে থাকেন। একদিন মোস্তাফিজুর রহমানই ইউটিউবে ছবি আঁকা শেখানোর চ্যানেল খোলার কথা বলেন। 2017 সালের 21 জানুয়ারি প্রথম ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেল ফারজানা ড্রয়িং একাডেমিতে আপলোড দেন। এর পরের দিন দেখেন মাত্র 14টি ভিউ হয়েছে। ফারজানা তাতেই খুশি। ফারজানার চ্যানেলে মূলত পেন্সিল স্কেচ শেখানো হয়, তবে সেটা খুব সহজভাবে, সহজ উপায়ে, সহজলভ্য উপকরণ ব্যবহার করে। মানুষের প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন প্রাণীর মুখ, এসব কিছু ফারজানার আঁকাআঁকিতে ধরা দেয় বেশি। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 13 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেল খোলার পর 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার প্রথমে তিনি পেয়েছেন সিলভার প্লে বাটন। 10 লাখ গ্রাহক হবার পর তিনি পেয়েছেন গোল্ডেন বাটন, আর 1 কোটি গ্রাহক হবার পর তার ঝুলিতে যোগ হয়েছে ডায়মন্ড বাটন। প্রায় 1400 ভিউ তার চ্যানেলে রয়েছে। তিনি গণিতের আনন্দ ছড়িয়ে বেড়ান। অঙ্ক জিনিসটা যে মোটেও ভয়ের কিছু নয়, বরং দারুণ মজার জিনিস, সেটাই বোঝানোর চেষ্টা করেন তিনি। সেই ছেলেটাকে আমরা চমক হাসান নামে চিনি, অনেকের কাছে যার আরেক নাম অঙ্ক ভাইয়া। ইউটিউবে নিজের চ্যানেলে গণিতের রঙ্গ বা চটপট গণিত নামের সিরিজ বানান। ডিজে পিথাগোরাস টাইটেলের র্যাপ গান গেয়ে ফেলেন, যেটার কথাও সুর আবার তারই। পিথাগোরাস মহামুনি, চলো তার গল্পটা শুনি। 2500 বছর আগে সামোস দ্বীপের মধ্যভাগে জন্ম নেয় এই মহান লোক, ছিল সংখ্যাতে ক্ষুব্ধ। বইটার পড়ালেখা শেষ করে উচ্চশিক্ষার জন্য তিনি চলে গেলেন আমেরিকায়। কিন্তু যে কাজটা তাকে আনন্দ দিত, তাকে উৎফুল্ল রাখত, সেটাকে ভীষণ মিস করা শুরু করেন তিনি। ছাত্রছাত্রীদের কাছে আসার মাধ্যম হিসেবে বেছে নিলেন ইউটিউবকে। 2012 সালের কথা সেটা। ইউটিউবে গণিতের উপরে ভিডিও বানিয়ে আপলোড দিতে থাকলেন চমক হাসান। শুরু করলেন গণিতের রঙ্গে সিরিজটা। চমক হাসান গণিতের ভেতরে লুকিয়ে থাকা সেই মজার সন্ধান দিতে নামলেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার ইউটিউব চ্যানেল। তার বানানো ভিডিওগুলো ভিউ বাড়তে থাকলো। সেসব ভিডিওতে গল্পের ছলে তিনি অঙ্কভীতি দূর করার চেষ্টা করেছেন। হাতে ধরে সহজ ভাষায় বুঝিয়েছেন জ্যামিতি, ক্যালকুলাস কিংবা শূন্যের ইতিবৃত্ত। গত 6 বছর ধরে চমক হাসান তার ইউটিউব চ্যানেলে অঙ্ক নিয়ে অজস্র ভিডিও বানিয়েছেন। সেগুলো ছাত্রছাত্রীদের কাছে সমাদৃত হয়েছে দারুণভাবে। তবে শুধু অঙ্কই নয়, আরও অনেক জায়গায় তিনি দারুণ পারদর্শী। তার গানের গলা চমৎকার। বইটি পড়ার সময় সোয়া চান পাখি গানটা কোন শিল্পী গাইলে কেমন হতো, সেটাই বন্ধুদের দেখিয়েছিলেন মজা করে। কোনো এক বন্ধু সেটা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। যারাই দেখেছেন চমকের গায়কী এবং অভিব্যক্তি দেখে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন নিশ্চিত। এত গুণ যে মানুষটার, তিনি আবার দারুণ লেখেনও। বেশ কয়েকটি বইও বেরিয়েছে তার। হাসি খুশি গণিত নামের একটা বই আছে তার। গল্পে গল্পে জেনেটিক্স নামেও একটা বই লিখেছেন তিনি।
সবশেষ বইমেলায় প্রকাশিত হয়েছে চমক হাসানের নতুন বই নিমিখ পানে ক্যালকুলাসের পথে পরিভ্রমণ। সম্প্রতি চলচ্চিত্রের জন্য লেখা প্রথম গানের প্রথম সম্মাননা হিসেবে কলকাতার কলাকৃতি অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন তিনি। বাবা বেবি ও ছবির এই মায়াবী চাঁদের রাতে গানটি শ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কার পেয়েছে। এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। তড়িৎ প্রকৌশলের উপরে পিএইচডি করা চমক হাসান এখন বোস্টন সায়েন্টিফিকে কাজ করছেন গবেষণা ও উন্নয়ন প্রকৌশলী হিসেবে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 6 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং 60-এর অধিক ভিডিও রয়েছে। বর্তমান সময় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কার্টুনিস্ট, লেখক ও অ্যানিমেটর অন্তিক মাহমুদ। তার আঁকাআঁকির শুরুটা নবম শ্রেণীতে পড়ার সময় হলেও কমিক্স বই নিয়ে তার আগ্রহটা একদম ছোটবেলা থেকেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি দৈনিক পত্রিকায় কার্টুনিস্ট হিসেবে কাজ করেন। এরপর 2017 সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে পড়াশোনা শুরু করেন। 2017 সালের শেষ দিকে অন্তিক মাহমুদের ব্লু হুয়েল নিয়ে বানানো এক অসাধারণ ইউটিউব ভিডিও সাদমান সাদিক ও 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের নজরে আসে। এরপর 2018 সালের শুরুতে তিনি ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে 10 মিনিট স্কুলে কাজ শুরু করেন। ইউটিউবে আসার গল্পটা জানতে চাইলে অন্তিক মাহমুদ জানান, 10 মিনিট স্কুলে কাজের সুবাদে আয়মান সাদিক ভাই সহ প্রথমে একটি ভিডিও বানিয়েছিলাম, যেটি আমার অন্তিক কার্টুন ভার্সনটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করেছিল। আর ইউটিউবে চ্যানেলেরও ভালো গ্রোথ হয়েছিল। এটি আমাকে পরবর্তী দিনগুলোতে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে। সফল ইউটিউবার পরিচয় ছাড়াও লেখক হিসেবে এই তরুণ ব্যাপক জনপ্রিয়। তিনি আয়মান সাদিক সহ বইমেলার বেস্ট সেলার বই ভাল্লাগেনা প্রকাশ করেন। এছাড়াও চল, 3, নোমান 1, নোমান 2, নোমান 3 এবং প্যারাহীন তার প্রকাশিত কমিক বই। নিজেকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে অন্তিক মাহমুদ 2019 সালে অন্তিক অ্যানিমেটেড স্টুডিও প্রতিষ্ঠা করেন। এই স্টুডিওর প্রথম প্রজেক্ট ছিল শূন্য ব্যান্ডের বেহুলা মিউজিক ভিডিওটি, যা 2021 সালের 20 মার্চ মুক্তি পাওয়া মাত্রই সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছিল। অন্তিক অ্যানিমেটেড স্টুডিও ও শূন্য ব্যান্ডের যৌথ প্রযোজনায় তৈরি করা এই মিউজিক ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় 28 মিলিয়নেরও বেশি বার। ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায় ভেলা। সম্প্রতি আর্ট ক্যাটাগরিতে দারাজ প্রযোজিত মার্ভেল ইনফ্লুয়েন্সার্স অফ টুমরা অ্যাওয়ার্ড পেয়েছেন অন্তিক মাহমুদ। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে যুক্ত মানুষের সংখ্যা প্রায় 9 লক্ষ। সৈয়দ আবিদ হোসেন সামি এই নামটা অনেকের কাছেই পরিচিত। একাধারে একজন সাংবাদিক, ক্রীড়া ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষক, আবার একজন উপস্থাপক। একটা মানুষের কতটা রূপ! তবে এই মানুষের আরও একটা পরিচয় আছে। অনেকেই হয়তো জানি না যে সৈয়দ আবিদ হোসেন সামি একজন পেশাদার ক্রিকেটার। বিপিএলের এই আসরে মাঠ থেকে বিশ্লেষণ করতে দেখা গেছে তাকে। এর বাইরে তিনি কাজ করেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে ক্রীড়া উপস্থাপক হিসেবেও। বাংলাদেশে ক্রিকেট প্রেমীদের সবচেয়ে চাহিদা ও আক্ষেপ একজন ভালো ক্রিকেট অ্যানালিস্টের। আবিদ হোসেন সামি সে জায়গাটা নিয়েছেন তার অগাধ ক্রিকেট জ্ঞানের মাধ্যমে। এত সব ব্যস্ততার পাশাপাশি চালিয়ে গেছেন ক্রিকেট। তিনি একজন পেশাদার ক্রিকেটার। এছাড়াও অনফিল্ড নামের একটি স্পোর্টস ইউটিউব চ্যানেল রয়েছে তার ইউটিউব চ্যানেলে 5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং 2,500-এরও অধিক ভিউ রয়েছে। দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড 2021-এ অনলাইন ভোট ও জুরি বোর্ডের বিচারে স্পোর্টস ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছিলেন সিনিয়র প্রেজেন্টার সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশের অন্যতম ট্যাক ইউটিউব চ্যানেল স্যাম জোন, যার প্রতিষ্ঠাতা স্যাম, যিনি সবার কাছে ট্যাক রিভিউয়ের নামে পরিচিত।
তিনি বিভিন্ন ট্যাগ ও গ্যাজেটের রিভিউর পাশাপাশি ট্যাগ রিলেটেড টিপস দিয়ে থাকেন। আমরা যারা স্মার্টফোন, কম্পিউটার, টিভি সহ বিভিন্ন প্রোডাক্ট কিনতে ইচ্ছুক কিন্তু কোন প্রোডাক্ট আমার চাহিদা অনুযায়ী ভালো হবে তা বুঝতে পারি না, স্যামজনের রিভিউর মাধ্যমে আমরা প্রোডাক্টটির সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারি। তিনি গতানুগতিকতার বেড়াজাল থেকে বেরিয়ে তার নিজের পছন্দের পথে এগিয়ে গিয়েছেন। তিনি ট্যাগ বিষয়ক গ্যাজেট নিয়ে পড়াশোনা করেছেন, এরপর সামাজিক মাধ্যমে এসব নিয়ে রিভিউ করে ধীরে ধীরে একজন ইউটিউবার হিসেবে খ্যাতি অর্জন করেন। স্যামজন বিনয়ের সঙ্গে জানান, তাকে এখন কোনো গতানুগতিক চাকরির জন্য দৌড়াতে হয় না, বরং তিনি নিজেই অন্যদের চাকরি অফার দিতে পারেন। কিন্তু তার এই যাত্রা মোটেও সহজ ছিল না, তবে কঠিন হলেও তিনি তার জীবনের স্বপ্নকে, ভালো লাগার জায়গাকে খুঁজে বের করতে পেরেছেন। যারা গতানুগতিক জীবনের বাইরে আলাদাভাবে নিজের জীবনকে তাদের স্বপ্ন অনুযায়ী করতে চান, তাদের জন্য স্যামজন অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। বর্তমানে স্যামজনের 3 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে এবং 2000-এর অধিক ভিউজ রয়েছে। ওই ছেলের পক্ষ থেকে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা। বছরের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে 2023 সালে মুক্তি পাওয়া সেরা ওয়েব সিরিজের কথা। সেরা 5টি ওয়েব সিরিজের তালিকা থেকে মিলিয়ে নিন কোনোটা আপনার বাদ পড়ল কি না। এই 5টা ওয়েব সিরিজের কোনো একটা বাদ পড়ে থাকলে সেটা একজন সিনেমা প্রেমী হিসেবে আপনার জন্য কিন্তু একটা গ্রেট মিস। তালিকার 1 নম্বরেই থাকছে শিহাব শাহীন পরিচালিত মাইসেলফ অ্যালেন স্বপন। গত 21 এপ্রিল চরকিতে মুক্তি পায় 7 পর্বের মাইসেলফ অ্যালেন স্বপন। মুক্তির 100 ঘন্টার মধ্যে 1 কোটি মিনিট স্ট্রিমিং হয় চরকি অরিজিনাল এই সিরিজটি। এই সিরিজ দিয়ে নিজেদের রেকর্ডও ভেঙেছে এই ওটিটি প্ল্যাটফর্ম। 2022 সালের ঈদ উল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিরিজ সিন্ডিকেটের জনপ্রিয় চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি হয়েছিল দর্শক প্রিয়। সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেন নাসিরুদ্দিন খান, আর অভিনয় করেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আবদুল্লাহ আল সেন্টু। এর দ্বিতীয় ওয়েব সিরিজটি হচ্ছে মহানগর 2। হইচয়ে মুক্তি পাওয়া মহানগর সিরিজের দ্বিতীয় সিজন মহানগর 2। মহানগর প্রথম সিজনের মতোই 9 পর্বের মহানগর 2ও আবর্তিত হয়েছে ওসি হারুনকে কেন্দ্র করে। এই চরিত্র যেদিকে বাঁক নিয়েছে, গল্পও সেদিকেই গেছে। তার উপর ভর করেই অন্য চরিত্রগুলোর বিস্তার ঘটেছে। মহানগর 2 সিরিজের প্রাণভোমরা ছিলেন ওসি হারুন। এই চরিত্রের অভিনেতা মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছেন। মহানগর দ্বিতীয় পর্বে তানজিকা আমিনের অভিনয় নতুনভাবে তাকে যেন জন্ম দিয়েছে। তাকে এর আগে এমনভাবে খুব বেশি দেখা যায়নি। তালিকার 3 নম্বরে রয়েছে অদৃশ্য। হইচয়ে মুক্তি পাওয়া 8 পর্বের ওয়েব সিরিজ অদৃশ্যে প্রথমের ছড়াছড়ি। মাহফুজ আহমেদ ও অপি করিম জুটির প্রথম ওয়েব সিরিজ, নির্মাতা শাফায়েত মনসুর রানারও প্রথম। মাহফুজের প্রথম, মাহফুজ ও অপির সঙ্গে রানার প্রথম নির্মাণ। সিরিজের অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন শম্পা রেজা, আহমেদ রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম। পরিচালনার পাশাপাশি সিরিজের গল্প ও চিত্রনাট্য রানার। রাজনৈতিক ড্রামা ও থ্রিলার ঘরানার সিরিজ অদৃশ্যে মূলত এই সময়ের গল্পই বলেছেন রানা। 4 নম্বরে আছে ভাইরাস। ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকের কথা মাথায় রেখে প্রতিনিয়ত ভিন্ন ধারার কন্টেন্ট নিয়ে আসছে। ওটিটির মধ্য দিয়ে ভিন্ন ধারার কন্টেন্টের প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে দিনকে দিন। সেই ধারাবাহিকতায় 2023-এ চরকিতে মুক্তি পেয়েছিল অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ভাইরাস। 5 পর্বের এই ওয়েব ফিল্মে গল্প উপস্থাপনার ক্ষেত্রে ছিল দারুণ নতুনত্ব। এখানে শ্যামল মাওলা, তারিক আনাম খান এবং রাশেদ মামুন অপুর অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়। পাশাপাশি এই ওয়েব সিরিজের গানগুলোও আলোচিত হয়। 5 নম্বরে আছে মোবারকনামা। 2023-এর একদম শেষে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ মোবারকনামা। 21 ডিসেম্বর হইচয়ে মুক্তি পাওয়া এই সিরিজটি পরিচালনা করেন গোলাম সোহরাব দদুল। মোবারকনামা যেন অমিতাভ বচ্চনের পিঙ্কের স্মৃতি ফিরিয়ে দিল। টান টান কোর্টরুম ড্রামায় উঠে এলো বাস্তবের প্রতিচ্ছবি। গল্পে দেখা যায় মোবারক অর্থাৎ মোশাররফ করিম একজন উকিল, কিন্তু একটি কেসের পর তিনি এতটাই আহত হন যে নিজেকে গুটিয়ে নেন এই ওকালতির জীবন থেকে, বদলে নেন পেশা। তবে সত্যের সঙ্গে
আপোষ করতে পারেন না। এমন সময় তার কাছে আসে একটি কেস, সুরাইয়া ধর্ষণ কেস। মূলত এই কেসকে কেন্দ্র করেই মোবারকনামার গল্প সাজিয়েছেন নির্মাতা। এই ওয়েব সিরিজের মাধ্যমে অনেক দিন পর পর্দায় ফিরলেন অভিনেত্রী নওরিন হাসান খান জেনি। 2023-এর একদম শেষ মুহূর্তে মুক্তি পেলেও মোবারকনামা একটি মাস্ট ওয়াচ ওয়েব ফিল্ম। এখনও দেখে না থাকলে ঝটপট দেখে ফেলুন। বাংলা এন্টারটেনমেন্টের সাথেই থাকুন। আজকের পৃথিবীতে বাণিজ্যের কথা বলতে গেলেই সবার আগে চলে আসে চীনের নাম। একক দেশ হিসেবে বিশ্ব বাণিজ্যে চীনের যে প্রভাব ও বিস্তার তা যে কোনো দেশের জন্য হিংসার কারণ হতে পারে। তবে এবার চীন তার বাণিজ্যের প্রসারে এমন কিছু করতে যাচ্ছে যা হয়তো কোনোদিন কেউ কল্পনাও করতে পারেনি। সিল্ক রোড এমনই এক প্রকল্প চীনের যা আপনাকে চমকে দিতে বাধ্য। চীনের এক মহাপরিকল্পনার নাম ওয়ান বেল্ট ওয়ান রোড। এই মহাপরিকল্পনার লক্ষ্য হল এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্তত 70টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। এই প্রকল্পের দুটি অংশ, একটি হলো সিল্ক রোড ইকোনমিক বেল্ট, অন্যটি সমুদ্রগামী মেরিটাইম সিল্ক রোড। প্রথমত সড়কপথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে চীন। সড়কপথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও সংযুক্ত করছে চীন। প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণ হিসেবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত হবে দেশটি। প্রাচীন সিল্ক রোড প্রায় 2000 বছরের পুরনো। এর মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনিময় হয়েছে। চীনের নতুন সিল্ক রোড ইকোনমিক বেল্টের আওতায় নতুন নতুন ও উন্নততর অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও চিন্তার প্রসার হবে। ফলে এই বেল্টের সঙ্গে যুক্ত থাকা সব দেশেরই অর্থনৈতিক সমৃদ্ধি হবে।
ওয়ান বেল্ট ওয়ান রোডের মানচিত্রে দেখা যায় চীনের সিয়াম থেকে উরুমকি, তুরস্কের ইস্তাম্বুল এবং ইউরোপে স্পেনের মাদ্রিদ পর্যন্ত সড়কপথ তৈরি হবে। এছাড়াও চীন একটি সামুদ্রিক সিল্ক রোডেরও পরিকল্পনা বাস্তবায়ন করছে। সামুদ্রিক সিল্ক রোডের মাধ্যমে দক্ষিণ চীন সাগর, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর এক সুতায় বাঁধা পড়বে। বস্তুত ওয়ান বেল্ট ওয়ান রোডের আওতায় চীন দুটো ইকোনমিক করিডোর সৃষ্টি করছে। একটি কুনমিং থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক ও রেলপথ, দ্বিতীয়টি চীনের জিনজিয়াং প্রদেশের খাসাগর থেকে পাকিস্তানের বেলুচিস্তানের সমুদ্র বন্দর গাউদার পর্যন্ত রেল ও সড়ক পথ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরে তেলের পাইপলাইন সংযুক্ত হবে। পারস্য মহাসাগর অঞ্চল এবং মধ্য এশিয়ার জ্বালানি তেল এ পথে খুব অল্প সময়ে চীনে নিয়ে যাওয়া সম্ভব হবে। একই সঙ্গে চীন এই অর্থনৈতিক করিডরের সঙ্গে ইউনান প্রদেশকেও সংযুক্ত করতে চায়। এটা করতে হলে কুনমিং কক্সবাজার কলকাতা সড়কপথ নির্মাণ করতে হবে। এটি নির্মিত হলে বাংলাদেশ সড়কপথে চীনা পণ্য আমদানি করতে পারবে। সিল্ক রোডের ধারণাটি আমাদের কাছে নতুন মনে হলেও এটা মূলত অনেক প্রাচীন একটা রোডম্যাপ। হ্যাঁ, অবধারিতভাবে সেটাও চীনেরই ছিল। প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ বোঝাতো। সে সময় চীনা রেশম সুতা ও রেশমি কাপড়ের চাহিদাও বিশ্বব্যাপী ছিল। ঐতিহাসিক বাণিজ্য পথটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে 18 শতাব্দী পর্যন্ত পূর্ব ও পশ্চিম সংযোগকারী এশিয়া হতে ভূমধ্য সাগর পর্যন্ত প্রসারিত নেটওয়ার্ক ছিল। আর চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমি কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ সিল্ক রোড বা সিল্ক রুট নামে পরিচিত। 15তম শতাব্দীর শেষের দিকে সিল্ক রোডের পতন ঘটে। তাছাড়া চীনে গৃহযুদ্ধকালীন সময় সিল্ক রোড ধ্বংসপ্রাপ্ত হয়। 1930 সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলে তা বাস্তবায়ন না হয় 2014 সালে চীন নিউ সিল্ক রোড চালু করার উদ্যোগ গ্রহণ করে। 2013 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরে চীনের প্রেসিডেন্ট কাজাখস্তান ও ইন্দোনেশিয়া সফর করেন। তখন তিনি প্রথমবারের মতো সিল্ক রোডের মহাপরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকাকে এক সুতায় গাঁথতে চান। তিনি তার বক্তব্যে বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সিল্ক রোড বিশাল ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রস্তাব উপস্থাপনের পরপরই চীনের উদ্যোগে কর্মকর্তা পর্যায়ে একটি বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান সহ দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি পাঠালেও ভারত পাঠায়নি। সিল্ক রোড ইস্যুতে ভারত খুব সতর্কতার সঙ্গে পা ফেলছে। তারাই উদ্যোগের সঙ্গে যুক্ত হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে চীন তার উদ্যোগ থেকে এক চুলও পিছু হটেনি। চীন বলছে সংশ্লিষ্ট দেশগুলোর সমান অংশগ্রহণ এবং সমমর্যাদা নিশ্চিত করা হবে। সংলাপের মধ্য দিয়ে যৌথ উন্নয়নের একটি অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। প্রকল্প বাস্তবায়নে যে ধরনের উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে চীন তা এরকম। সিল্ক রোড নির্মাণের কৌশল নির্ধারণ ও বাস্তবায়নের ব্যাপক তদারকির উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর রপ্তানিজাত পণ্যের বাজার সৃষ্টি এবং তা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সম্প্রতি BRI বা নতুন সিল্ক রোড প্রকল্প ইউরোপের 3টি শহরকে কেন্দ্র করে তার ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ করিডরের উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। অ্যাথেন্সে চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং এবং লজিস্টিক সংস্থা কসকো শহরের পিরাউই বন্দরকে বেসরকারীকরণ এবং প্রসারিত করছে। দ্বিতীয় শহরটি কলম্বো, যেখানে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং সংস্থা একটি সমুদ্র পুনরুদ্ধার প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে। তাদের লক্ষ্য মহাসাগরে একটি নতুন শহর তৈরি করা। কলম্বো পোর্ট সিটি মেরিটাইম সিল্ক রোডের একটি মূল কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। লন্ডনে চীনা নির্মাণ সংস্থা অ্যাডভান্সড বিজনেস পার্ক 35 একরের পরিত্যক্ত রয়্যাল অ্যালবার্ট ডককে বিশ্বব্যাপী ব্যবসায়িক অঞ্চলে রূপান্তরে সহযোগিতা করছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন চীনের বিশাল নতুন সিল্ক রোড বিশ্বকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগতভাবে পুনর্গঠনের সম্ভাবনা রয়েছে এবং এই সিল্ক রোড প্রকল্প সফল হলে যেমন পাল্টে যেতে পারে বিশ্ব বাণিজ্যের রূপরেখা, তেমনি চীনের আধিপত্য বাড়বে আরও কয়েক গুণ। এবার দেখার বিষয় ফাইনালি সিল্ক রোডের গন্তব্য
কোথায় গিয়ে থামে? সারা দুনিয়ার এমন সব চমকপ্রদ তথ্য জানতে উইটেলির সাথেই থাকুন। মস্তানি আর তোলাবাজির দুনিয়ায় সবচেয়ে জরুরি বিনিয়োগ হলো ভয়। জানা যা গিয়ে বল তোর বাপকে হুব্বাকে একটা দানাও দেবো না। ওপর মহলে আমার অনেক কানেকশন আছে। কার মারি তোর কানেকশন? 90 দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। এমনই এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ছবির নাম হুব্বা। এই ছবিতে হুব্বা শ্যামলের নাম ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। 80 দশকে কন্যগড় ও রিসোরার মাঝে রেল লাইন লাগোয়া ধর্মডাঙ্গার শ্যামল দাস ওরফে হুব্বার শুরু ছোটখাটো চুরিচামারি দিয়ে। তারপর দুঃসাহসিক রেল ডাকাতি থেকে শুরু করে একের পর এক খুন আর হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার চোরাই, ট্র্যাপ আর জমির কারবারের সুবাদে বাংলার দাউদ ইব্রাহিম হয়ে ওঠে সে। আইপিএস অফিসার সুপ্রতিম সরকারের গোয়েন্দাপীঠ লালবাজার বইয়ের একটি পরিচ্ছদ এই ছবির মূল অবলম্বন। हुब्बा को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। হুব্বা কো পাকড়ানা মুশকিল নেহি নামুমকিন হে। মোশাররফ করিমের মুখে এই সংলাপ একেবারে খাপে খাপ। ছবির শুরুতে হুব্বাকে ধরতে গিয়ে উঠে পড়ে লাগেন জাজরেল আইপিএস অফিসার দিবাকর সেন। শুরু হয় ইঁদুর বিড়ার খেলা। তবে এই ইঁদুরকে ধরা কিন্তু মোটেও সহজ নয়। নাকানে জোবানি খেতে হয় পুলিশকে, বারবার ফাঁদ পেতেও ঘোল খেতে হয়। পুলিশকে ঘোল খাওয়ানো হুব্বার যে বাঁ হাতের খেল, ছবিতে আইপিএস অফিসার ইন্দ্রনীল সেনগুপ্তের কথায় অশিক্ষিত কিন্তু স্ট্রিট স্মার্ট। এই ছবিতে ভীষণই সুন্দর মুন্সিয়ানায় হুব্বার সাম্রাজ্য, তার বিস্তার, দাপট, অপরাধের দুনিয়া তুলে ধরেছেন পরিচালক ব্রাত্য বসু। হুব্বার গল্পের সমান্তরালে উঠে এসেছে পুলিশ আধিকারিক ইন্দ্রনীলের কর্মজীবন। সব মিলিয়ে বলা যায় বাংলার প্রেক্ষাপটে আরও একটা ডন বানিয়ে ফেলেছেন পরিচালক ব্রাত্য বসু। যে গল্প ফিল্মের থেকেও অনেক বেশি বাস্তব, তবে আবার হুব্বাতে মিশেছে বাণিজ্যিক বাংলা ছবির মশলাও। সব মিলিয়ে পাকা রাঁধুনির মতোই রান্নাটা করেছেন পরিচালক ব্রাত্য বসু। বলা ভালো, হুব্বা বেশ পোক্ত হাতে তৈরি ছবি, যেখানে আগাগোড়া বিনোদনের সব ধরনের রসদি রয়েছে। গল্পটা কোথাও বাস্তব না মনে হয়ে অতিরিক্ত ফিল্মি মনে হয়নি। মোশাররফ করিম হুব্বা চরিত্রে বড় পর্দায় তার অভিনয় বড় প্রাপ্তি, তার ঝাঁজ, অসহায়তা এবং কমেডি সমেত। নামুমকিন হে ডেলিভারি সমেত। তার চোখ, মুখ, অভিব্যক্তি সবকিছুই হুব্বা চরিত্রটিকে আরও বেশি ভয়ানক, আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত তার সঙ্গে তেজিয়ান টক্কর দিয়েছেন। হুব্বার গ্যাংয়ের দুই স্তম্ভ বোকারো বাপি অর্থাৎ লোকনাথ দে আর উমেশ অর্থাৎ অনুজয় চট্টোপাধ্যায়কে মনে রাখবে দর্শক। ঠিক যেমন কম বয়সের হুব্বা বিমলের চরিত্রে শিহরণ জাগানো অভিনয় করেছেন গম্ভীরা ভট্টাচার্য। পুলিশ দিবাকরের স্ত্রীর চরিত্রে পৌলমী বসু যতটুকু আছেন, অভিনয় যথাযথ। মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্যামিও চরিত্রে সৌমিত্র মিত্র চমক। প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের মিউজিক ছবির মেজাজ শুধু ঠিকমতো ধরেনি, অন্য মাত্রায় উত্তীর্ণ করেছে। শিলাজিৎ চমৎকার কণ্ঠ দিয়েছেন তার 3টি গানেই। ছবিটির দৃশ্যায়নের প্রসঙ্গে আসা যাক, সেখানেও সুন্দর বিশ্বাসযোগ্যভাবে সবকিছুকে তুলে ধরা হয়েছে। বাস্তব ঘটনাকে কোথাও গিয়ে অবাস্তব করে তোলা হয়নি, আর এই কৃতিত্বটা সিনেমাটোগ্রাফার সৌমিক হালদারকে দিতেই হয়। পরিচালক হিসেবে ব্রাত্য বসুর কৃতিত্ব এখানেই যে তথাকথিত অশিক্ষিত সমাজ থেকে গল্প নিয়ে সেই অন্ধকার জগৎ দেখাতে এতটুকু কৃত্রিমতা আনেননি। হুব্বাদের উত্থান পতনের সিস্টেমের অবদান এবং তাদের সিস্টেমের পুতুল হয়ে থাকা ধরতেও তিনি দ্বিধাবোধ করেননি নির্দেশক হিসেবে। বাংলাদেশ ও কলকাতা মুজেছে হুব্বা চরিত্রে মোশাররফ করিমের অভিনয়ের জাদুতে। প্রশংসা পাচ্ছেন পরিচালক ব্রাত্য বসু। দেখে না থাকলে দেখে নিন হুব্বা। উইটিলির সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলা এন্টারটেনমেন্টের যাবতীয় নতুন নতুন আপডেট পেয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। উইটিলি, বাংলা এন্টারটেনমেন্টে নতুন মাত্রা। মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার, জীবনে আর কি পেলাম? শালা একটা মাত্র পথ, সেটা মারার জন্য হাজার খানেক লোক বসে আছে। জীবন
জীবন চলার পথে বাধা বিপত্তি পাড়ি দিয়েই সবাইকে অর্জন করতে হয় বিজয়ের আনন্দ। শ্রমের বিনিময়ে যে অর্জন, সেই অর্জনের চেয়ে সুন্দর আর কিছু হয় না। এমন অনেক মানুষ আছে যাদের জীবন আমাদেরকে শক্তি যোগায় নিজেদের লক্ষ্য অর্জনের। তেমনই একজন ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের মেয়ে সানজিদা আক্তার। প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া সানজিদা আক্তার স্কুলে পড়ার সময়েই বুঝতে পারে একটা বিশাল মাঠের মধ্যে দুরন্ত পায়ে ফুটবল নিয়ে ছুটে চলাটা তার ভীষণ ভালো লাগে। কিন্তু প্রথম বাধাটা আসে পরিবার থেকেই। মেয়ে হয়ে ছেলেদের মতন আপনি ফুটবল খেলবে, এটা ভাবতেই পারতেন না সানজিদার দাদা। তার একটাই কথা, ঘরের মেয়ে ফুটবল খেললে এই মেয়েকে আর কেউ বিয়ে করবে না, সমাজে বদনাম হবে। দাদার পাশাপাশি সানজিদার মাও সানজিদাকে ফুটবল খেলতে দেবেন না। এদিকে কলসিন্দুর স্কুলের শিক্ষক মফিজউদ্দিন মনে প্রাণে চান সানজিদা ফুটবল খেলুক, কারণ মফিজউদ্দিন সানজিদার খেলার প্রতি আগ্রহ দেখেই বুঝেছিলেন যে সামান্য সহযোগিতা পেলে এই মেয়েটা অনেক দূর যাবে। মফিজউদ্দিন অনেক বোঝালেন সানজিদার বাবাকে। শেষতক সানজিদার বাবার মন নরম হলো, তবে শর্ত দিলেন খেলার পাশাপাশি পড়াশোনায়ও ভালো করতে হবে তাকে। সানজিদা বাবাকে কথা দিলেন এবং শুরু হলো তার ফুটবল পায়ে এগিয়ে চলা। কিন্তু তখনও সানজিদাকে প্রতিনিয়ত অপমান আর অসম্মানিত হতে হয়েছে গ্রামের মানুষের কাছে, কারণ গ্রামের একটি মেয়ে হাফ প্যান্ট পরে ফুটবল খেলছে, এটা মেনে নিতে পারতেন না অনেকেই। কিন্তু কে কি বলল সে ব্যাপারে তোয়াক্কা নেই সানজিদার। সানজিদা খেলার পাশাপাশি পড়াশোনাকেও চালিয়ে নিলেন এবং কলসিন্দুর গ্রামের সেই মেয়েটি এখন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ভালো ছাত্রী হিসেবে রয়েছে তার সুনাম। আর তার ফুটবল যাত্রা কি হলো? 2011 সালে বঙ্গমাতা টুর্নামেন্ট দিয়ে জাতীয় পর্যায়ে ক্যারিয়ার শুরু করেন সানজিদা। এরপর 2014 সালে বয়সভিত্তিক জাতীয় অনূর্ধ্ব 14 দলে সুযোগ পান। এরপর একে একে খেলেছেন এফএফসি অনূর্ধ্ব 16, অলিম্পিক বাছাই, এশিয়ান কাপ, এসএ গেমস, বয়সভিত্তিক সাফ ও জাতীয় দলে। বয়সভিত্তিক দলে সুযোগ পেয়ে বল রিসিভ, মুভ, পাসিং, ড্রিবলিং দিয়ে মুগ্ধ করেন কোচকে। শুরু থেকেই মাঠে নিখুঁত পাসের জন্য কোচের প্রিয় ফুটবলার হয়ে ওঠেন সানজিদা। সাফের ফাইনালের আগে হৃদয় ছোঁয়া ফেসবুক স্ট্যাটাস দিয়ে মানুষের হৃদয় জয় করেন। সানজিদা কি আগেই জানতেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে? হয়তো হ্যাঁ। ফুটবলার সানজিদা আক্তারের আত্মবিশ্বাসটা এতটাই প্রখর ছিল যে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য মাঠে নামার আগেই বড় হুঙ্কার দিয়েছিলেন তিনি। সানজিদা লেখেন, যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্ন সারথীদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে। সমাজের টিপ্পনিকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরও নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছুটা হলেও সহজ করে দিয়ে যেতে চাই। সানজিদাকে বলা হয় বাংলাদেশ ফুটবলের রোনালদো। ধারাভাষ্যকারও মাঝে মাঝে সানজিদাকে SA7 বলে পরিচয় করিয়ে দেন। এখন সানজিদা মেয়েদের ফুটবলের পোস্টার গার্ল হিসেবে পরিচিত। বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম ভরসা তিনি। দেশের ফুটবলে সাফল্যের পর এবার বিদেশের মাটিতেও দেশের হয়ে সুনাম বয়ে আনলেন সানজিদা আক্তার। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ক্লাবে ইস্টবেঙ্গলের ইতিহাসের প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবে মাঠে নেমে ইতিহাস করলেন সানজিদা। Sanjida with a strike and Sanjida with an absolute blinder. এমন ইতিহাস গড়ার সুযোগ সবার জীবনেই আসে। প্রয়োজন কেবল আত্মবিশ্বাসের আর লক্ষ্য অর্জনের একাগ্রতা। কোনো কিছুর ভয়েই আমরা যেন আমাদের স্বপ্নকে ভুলে না যাই। সবার জীবনে সাফল্য আসুক, এই শুভকামনা উইটেলের পক্ষ থেকে। বছর শেষ, দরজায় কড়া নাড়ছে নতুন বছর। 2024কে স্বাগত জানানোর আগে চলুন একবার ফিরে দেখা যাক 2023 সালে বাংলাদেশের বিনোদন জগতের সেরা 10টি আলোচিত ঘটনা। সেরা 10-এর শুরুতেই থাকছে শাকিব খান আর আফরান নিশুর দ্বন্দ্ব। 2023-এর ঈদে একই সঙ্গে মুক্তি পেয়েছিল শাকিব খানের প্রিয়তমা, মুক্তি পেয়েছিল আফরান নিশুর প্রথম ছবি সুড়ঙ্গ। বাংলাদেশের কিং খান বলা হয় শাকিবকে।
অন্যদিকে দেশের ছোট পর্দার নাটকে একচেটিয়া অভিনয় করে চলেছেন আফরান নিশু। নিশু সুড়ঙ্গ ছবির প্রমোশনে সাংবাদিকদের বলেন, আমি সেই হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না। আমি তো সো কল্ড ওই হিরো না যে আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না। আমি এর আগেও বলছি যে আমি বাচ্চার কথা বলবো না, বা এই ধরনের ফিলোসফি ছিল অনেক আগে। সবাই বুঝতে পারেন নিশু খোঁচাটা সাকিবকেই দিয়েছেন। তারপরও অনেকবার নিশু আক্রমণ করেছেন শাকিব খানকে, যদিও শাকিব মুখ খোলেননি কোনো বিতর্কে, দেননি নিশুকে কোনো জবাব। তবে বিনোদন ও গণমাধ্যমের বেশিরভাগ লোকজন যে নিশুর এমন আক্রমণকে ভালোভাবে নেননি তা বোঝা যায়। নিশুর এমন সব আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সিনিয়র সাংবাদিক তানভীর তারেক ও কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। তাপসের সঙ্গে বুবলির প্রেমের গুঞ্জন, সারা বছরই আলোচনায় সমালোচনায় ছিলেন নায়িকা শবনম বুবলি। তবে যতটা না সিনেমা দিয়ে, তার চেয়ে বেশি তার ব্যক্তিগত জীবন নিয়ে। শাকিব খানের সাথে গোপনে বিয়ে এবং সন্তান জন্মদান থেকে ডিভোর্স পর্যন্ত জল ঘোলা হতে হতেই সেই জলে ছায়া ফেলে তাপসের নাম। গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সাথে বুবলির প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। যদিও পরে মুন্নি জানান তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পাশাপাশি তাপস ও বুবলি দুজনেই অস্বীকার করেন প্রেমের গুঞ্জন। মাঝে মুন্নি ও অপু বিশ্বাসের ফোনালাপ অনেক প্রশ্নেরই উত্তর দিয়ে দেয়। রাজ পরীর বিচ্ছেদ। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরীফুল রাজ ভালোবেসে বিয়ে করেছিলেন, এ খবর সবারই জানা। মূলত গুনিন সিনেমার শুটিং করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর তাদের সংসারে আসে পুত্র রাজ্য। শুরুতে বেশ ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু মাঝে মাঝে সংবাদের শিরোনাম হয়েছেন দুজনই। সংসার জীবনে নানা রকম টানাপোড়েন, মনোমালিন্য হতো তাদের, যার শেষটা হলো বিচ্ছেদ দিয়ে। পরীমণি নিজেই ডিভোর্স লেটার পাঠান রাজকে, যা ছিল এবছরের আলোচিত ঘটনার অন্যতম একটি। তানজিন নিয়ে বিতর্ক। সু অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে বেশ পরিচিত তানজিন তিশা। অভিনয় নিয়ে তিনি প্রচণ্ড ব্যস্ত সময় পার করেন সারা বছর। তবে নানা সময়ে নানাজনের সঙ্গে প্রেম নিয়েও কম গুঞ্জন শোনা যায়নি তার ক্ষেত্রে। সর্বশেষ এবছর অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন রটে। পাশাপাশি আলোচনায় আসে মুশফিকের সাথে প্রেমের কারণে আত্মহত্যার চেষ্টাও নাকি করেছেন তানজিন তিশা। এ নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা, কিন্তু সব আলোচনাকে উড়িয়ে টপকে যান তিনি অন্য বিষয়ে। সাংবাদিককে উড়িয়ে দেবেন তিশার এমন মন্তব্য পাওয়ার পর ঢাকার বিনোদন সাংবাদিকরা একত্র হয়ে মানববন্ধন করেন। সবশেষে তানজিন তিশা দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়ার পর ঘটনার সমাপ্তি ঘটে। আমি বলেছি এই সেনসিটিভ ওয়ার্ডটা নিয়ে যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব। ডিগবাজি খান নাকি জায়েদ খান? আমেরিকায় একটি অনুষ্ঠানে পারফরমেন্স করতে গিয়ে ডিগবাজি দিয়েছিলেন ঢালিউড নায়ক, পাশাপাশি স্বঘোষিত কোটি কোটি তরুণীর স্বপ্নের নায়ক জায়েদ খান। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে জায়েদ খান আরও বেশ কিছু অনুষ্ঠানে পারফরমেন্স করতে গিয়ে ডিগবাজি দিয়েছেন, যার জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমার প্রচারের জন্য তৈরিকৃত ভিডিওতে পুনরায় ডিগবাজি দিয়ে আলোচনায় আসেন জায়েদ খান। কেউ কেউ এখন তাকে ডিগবাজি জায়েদ খান বলাও শুরু করেছেন। এখনও তার ডিগবাজি চলছে, দেখা যাক ডিগবাজি দিতে দিতে কোথায় চলে যান জায়েদ খান। সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি। সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা ঘটে। যেখানে সেলিব্রিটিদের ক্রিকেট খেলাকে সবার উপভোগ করার কথা, সেখানে মারামারির ঘটনাটি সবাইকে অবাক করে দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কাদা ছড়াছড়িও হয়, গঠিত হয় তদন্ত কমিটিও। কিন্তু মারামারির কারণে সেলিব্রিটি ক্রিকেট লিগের ভাবমূর্তিটা আর আগের মতো থাকেনি। বরং এবারের সেলিব্রিটি লিগে খেলতে নামা বেশিরভাগ সেলিব্রিটিদেরকে কেউ চেনেন না এবং তাদের নামও কেউ জানেন না বলে দাবি তোলেন অনেকে। হাসান ও আজমেরি হক বাঁধনের বলিউড যাত্রা। 2023 সালে বলিউডে যাত্রা শুরু করেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান ও
আজমেরি হক বাঁধন। গত 8 ডিসেম্বর বলিউডে অভিষেক হয় নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত কারাক সিং সিনেমাটি। এই সিনেমায় নয়না চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। সিনেমায় অভিনয়ের জন্য ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের সালতামামিতে জয়া আহসান ছিলেন সবার শীর্ষে। এছাড়া ভারতের বেশিরভাগ প্রভাবশালী সংবাদ মাধ্যম জয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে বাংলাদেশের আজমেরি হক বাঁধন অভিনীত খুফিয়া মুক্তি পেয়েছে এবছর। এটি বলিউডে বাঁধনের প্রথম ওয়েব ফিল্ম। গত 5 অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায়। খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ নির্মিত ওয়েব সিনেমাটিতে বাঁধনের সঙ্গে ছিলেন বলিউডের টাবু। এই ওয়েব সিনেমায় বাঁধনের অভিনয় প্রশংসিত হয়েছে। ভারতের প্রভাবশালী পত্রিকাগুলোতে বাঁধনের অভিনয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশে হিন্দি সিনেমার মুক্তি। 2023 সালে সাফটা চুক্তির আওতায় অনেকগুলো হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে পাঠান, কিসি কা ভাই কিসি কা জান, জওয়ান, অ্যানিমাল, ডানকি। গত 7 সেপ্টেম্বর সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত জওয়ান। বছর শেষে 21 ডিসেম্বর সারা বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমাটি। অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু। 2 নভেম্বর বিকেলে অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু ঘটে। 2006 সালে টেলিভিশন নাটক ছায়াবীথিতে প্রথম অভিনয় করে ছোট পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় নানা রকম প্রশ্ন, যদিও শেষ পর্যন্ত পুলিশের তদন্তে আত্মহত্যা বলেই উঠে আসে। চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত 17 মার্চ পুলিশ বাদী হয়ে মামলা করায় 18 মার্চ গ্রেফতার হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতেই সমালোচনার তুঙ্গে উঠে যান তিনি। পরে ফেসবুক লাইভে এসে নিজের মামলা সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি তাকে কেন্দ্র করে তৈরি হওয়া সমালোচকদের সমালোচনার জবাবও দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে প্রবল আলোচনা সমালোচনার মাঝেই ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এটা যেন ফিল্মের এক মহাযুদ্ধ। চারদিকে পক্ষ বিপক্ষের হিসেব নিকেশ আর যুক্তির লড়াই। লড়াই হবার অন্যতম কারণ মাঠে মুখোমুখি দাঁড়িয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর প্যান ইন্ডিয়া সুপারস্টার প্রভাস। শাহরুখ খান অভিনীত ডাঙ্কি সিনেমায় শাহরুখের পাশাপাশি যেমন রয়েছেন ডাঙ্কির পরিচালক রাজকুমার হিরানি, যার হাতে আছে পিকে, 3 ইডিয়টসের মতো ব্লকবাস্টার সিনেমা, তেমনি প্রভাসের সালার সিনেমায় রয়েছেন পরিচালক প্রশান্ত নীল, যার হাতে রয়েছে কেজিএফের মতো প্যান ইন্ডিয়া রেকর্ড করা সিনেমা। তাই 2 শিবিরের দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। সব জল্পনা কল্পনাকে বাস্তবতার নিরিখে মাপা হচ্ছে এখন। বক্স অফিসের হিসেব চলে এসছে হাতে। এবার জেনে নেওয়া যাক কে জিতল এই লড়াইয়ে আর কে পিছিয়ে পড়ল। 2023 সালটা যেন শাহরুখের ব্যক্তিগত জয়যাত্রার বছর ছিল। জওয়ান ও পাঠান দিয়ে 1000 কোটির উপরে আয় করে শাহরুখ গড়ে নিয়েছিলেন অনেকগুলো রেকর্ড। সেই ধারাবাহিকতায় ডাঙ্কি নিয়ে প্রত্যাশাও ছিল সবার। বছরের শুরুতেই আরেকটা 6 হাঁকাবেন শাহরুখ, এমনটাই আশা ছিল সবার। নিম্নবিত্ত মানুষের জীবনে ইউরোপ পাড়ি দেওয়ার গল্পের উপর নির্মিত এই সিনেমায় শাহরুখের সাথে ইউরোপ যাত্রার সঙ্গী হয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল এবং বোমান ইরানির মতো অভিনেতারা। তবুও প্রথম দিনের কালেকশন আর অ্যাডভান্স বুকিংয়ে প্যান ইন্ডিয়ার সুপারস্টারের কাছে অনেকটাই ধরাশায়ী বাদশা। প্রথম দিন 15,000 শো নিয়ে ডাঙ্কির আয় হয়েছে 29 কোটি 20 লাখ রুপি, যা শাহরুখের জওয়ান ও পাঠানের চেয়ে অনেক কম। দ্বিতীয় দিন এই আয় কমে দাঁড়ায় 22 কোটি 10 লাখ রুপিতে। শাহরুখ ভক্তদের পাশাপাশি শাহরুখ খান নিজেও হয়তো ভীষণ হতাশ এই ভরাডুবিতে। কারণ এক ইন্টারভিউতে শাহরুখ নিজেই বলেছিলেন ডাঙ্কি তার জীবনের সেরা সিনেমা। এবার দেখা যাক
প্রভাসের প্রথম দিনের আয় কত হলো? প্রথমেই প্রভাসের সালার সিনেমা ধাক্কা দিয়েছিল ডাঙ্কির অ্যাডভান্স বুকিংয়ের টেবিলে। ডাঙ্কিকে টেক্কা দিয়ে সালার বেশি বুকিং মানি তুলে নেয় ইন্টারন্যাশনাল মার্কেট থেকে। অথচ ডাঙ্কির একদিন পরে রিলিজ হয়েছে সালার। অ্যাকশন, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া সালার সিনেমায় প্রভাসের সাথে যুক্ত হয়েছেন জগপতি বাবু, মীনাক্ষী, পৃথ্বীরাজ এবং শ্রুতি হাসানের মতো স্টাররা। প্রথম দিন শুধুমাত্র হিন্দি ভাষায় হল রিলিজ থেকেই সালার আয় করে 18 কোটি রুপি। এটা একটা রেকর্ড। আর বাকি 5 ভাষায় মিলিয়ে প্রথম দিন সালারের আয় মোট 107 কোটি রুপি, যা শাহরুখ খানের ডাঙ্কির চেয়ে কয়েক গুণ বেশি। এখন মাত্রই সিনেমা হলে যাত্রা শুরু করেছে সালার এবং ডাঙ্কি। দেখা যাক কোথায় গিয়ে থামে কার জয়যাত্রা। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে শাহরুখ খানের বছরের শেষটা রাজকীয় হলো না। বছরের শেষ ট্রুপের তাসটা ছিল প্রভাসের হাতেই। ভাষা এমন একটি বিষয় যা ছাড়া আমাদের জীবন স্থবির হয়ে পড়ে। ভাবুন তো, ভাষা না থাকলে আমাদের পারস্পরিক যোগাযোগ বা আমরা যে মনে মনে অনেক কথা ভাবি, এটা কিভাবে ভাবতাম? একেবারেই কল্পনাতীত ব্যাপার। ভাষা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু আন্তর্জাতিক অনেক ভাষা গবেষকরা বরাবর গুরুত্ব দিয়েছেন মাতৃভাষার উপর। মাতৃভাষা মানে মায়ের ভাষা। যেমন আমরা স্কুল কলেজে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাও শিখি, কিন্তু আমাদের মাতৃভাষা কিন্তু বাংলাই। কোনো ভাষা গবেষক বরাবর শিশুদেরকে মাতৃভাষা শেখাটাকে গুরুত্ব দেয়। চলুন সে ব্যাপারটা জেনে নেওয়া যাক। ভাষা শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এর সঙ্গে আবেগ, অনুভূতি, চিন্তা, ভাবনা, স্বপ্ন, কল্পনা সব কিছু জড়িত। ভাষা ছাড়া কোনো কিছু চিন্তা বা কল্পনা করা যায় না। মানুষ মাতৃভাষারই মাধ্যমে কেবল সবচেয়ে ভালোভাবে চিন্তা, ভাবনা ও মনের কথা প্রকাশ করতে পারে। মাতৃভাষার এত গুরুত্ব এই জন্য যে পূর্ণাঙ্গ শিশু হিসেবে জন্মলাভের আগে থেকেই তার মধ্যে মাতৃভাষার সাথে সংযোগ তৈরি হতে থাকে। মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই সেল থেকে নার্ভ সেল তৈরি হতে শুরু করে। এই নার্ভ সেলগুলোই পর্যায়ক্রমে স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে এবং এই সময়েই মানব ভ্রূণের মধ্যে অনুভূতি জন্ম নেয়। মস্তিষ্ক গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে শিশুটি জন্ম নিতে যাচ্ছে তার সঙ্গে মায়ের চিন্তা, ভাবনা এবং আবেগ অনুভূতির আত্মিক সংযোগ স্থাপিত হয় মায়ের ভাষার মাধ্যমে। একজন শিশু মায়ের গর্ভে থাকাকালীন পরিচিত হয়ে যায় মায়ের ভাষার সাথে। তাই মাতৃভাষার মাধ্যমে একজন শিশু দ্রুত বুঝতে শেখে এবং এই ভাষার সাথে তার আত্মিক সংযোগ থাকায় সে এই ভাষায় কোনো বিষয়কে যতটা গভীরভাবে বুঝতে এবং ভাবতে ও অনুভব করতে পারে তা আর অন্য কোনো ভাষায় পারে না। তাই গবেষণায় দেখা যায় যেই শিশু মাতৃভাষায় যতটা দক্ষ সে ততটাই মেধাবী হয়ে ওঠে। কেননা শিশুর মেধা বিকাশের ক্ষেত্রে অন্যতম জরুরি বিষয় ভাবনা চিন্তার জায়গায় শিশুর কমফোর্টনেস বা সাবলীলতা, যেটা কেবল মাতৃভাষার মাধ্যমেই সম্ভব। এবং যখন একজন শিশু চিন্তার ক্ষেত্রে বা ভাব প্রকাশের ক্ষেত্রে সাবলীল থাকে সে তখন আনন্দ নিয়ে বেড়ে ওঠে। আপনার মাতৃভাষা ভালোভাবে শেখাটা যেমন আপনাকে আপনার নিজের পরিচয় আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে, তেমনি এটি আপনাকে বিশ্বের অন্যান্য সংস্কৃতির বৈচিত্র্যের সাথে সংযোগ স্থাপনে সাহায্য করবে। যে কারণে ইউরোপ বা আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য দেশ থেকে যাওয়া অভিবাসী শিশুদেরকে নতুন দেশের ভাষা শেখার পাশাপাশি শিশুদের মাতৃভাষা শেখার ব্যাপারে উৎসাহিত করা হয়। ইউনেস্কোর একটা গবেষণায় দেখা গেছে যে সকল শিশুরা তাদের মাতৃভাষায় যতটা দক্ষ, ক্লাসে তাদের পড়াশোনার প্রতি যেমন আগ্রহ বেশি থাকে, তেমনই রেজাল্টের দিক থেকেও তারা অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকে। নতুন নতুন ভাষা শেখাটা আনন্দের এবং এটা জীবন চলার পথে প্রয়োজন, কিন্তু মাতৃভাষার আবেদন সব দেশেই সবচেয়ে বেশি। উইটিলির পক্ষ থেকে এই ভাষার মাসে আমাদের প্রাণের ভাষা বাংলার পাশাপাশি পৃথিবীর সকল ভাষার প্রতি ভালোবাসা। ভাষাবাচক ভালোবাসায়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মশারি বোঝা দেশের একটি অখ্যাত গ্রামে ছিল।
সেই গ্রামেরই এক বাসিন্দা দই বিক্রেতা জিয়াউল হক। হঠাৎ করেই 3 দিন ধরে এই জিয়াউল হক হয়ে গেলেন জাতীয় নায়ক। মশারি বোঝা গ্রামটিও এখন সারা দেশে আলোচিত। কে এই জিয়াউল হক, কিভাবে তিনি হিরো হয়ে উঠলেন? চলুন জেনে নেওয়া যাক ওনার জিরো থেকে হিরো হবার গল্প। জিয়াউল হক লেখাপড়া করেছেন 5ম শ্রেণী পর্যন্ত। পরিবারে অভাব ঝেঁকে বসে স্কুলের পথ আর মারানো হয়নি, নেমে পড়েন দই বিক্রিতে। কিন্তু মনের মধ্যে স্কুলে না যাওয়ার আক্ষেপটা থেকেই যায়, আর তাই তার পরিশ্রমের উপার্জনের একটা অংশ থেকে এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বইসহ অন্যান্য উপকরণ কিনে দিতেন। এইভাবে শিক্ষার আলো ছড়ানো শুরু মানুষটির। গড়ে তুলেছেন জিয়াউল হক সাধারণ পাঠাগার, যেখানে বইয়ের বিশাল ভান্ডার। এভাবেই হয়ে ওঠেন আলোকিত মানুষ জিয়াউল হক বাড়ি। বেচি দই কিনি বই স্লোগানের রূপকার এই মানুষটি শিক্ষার আলো ছড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকেননি, ব্যাপকভাবে সমাজসেবায় জড়িয়ে পড়েন। ঘরবাড়ি নির্মাণ থেকে শুরু করে এলাকার খাবার পানি সংকট নিরসনে টিউবওয়েলও স্থাপন করে দেন। চলতি বছর বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 21 নাগরিককে 21 পদক 2024 দিতে যাচ্ছে সরকার। তার মধ্যে সমাজসেবায় বিশেষ অবদান রাখাই 21 পদক পেয়েছেন বেচি দই কিনি বই খ্যাত সাদা মনের মানুষ জিয়াউল হক বাড়ি। যখন সমাজসেবায় 21 পদক পাওয়ার সংবাদ পান জিয়াউল হক, তখনও তিনি ফেরি করে দই বিক্রি করছিলেন, নিজের হাতে বানানো দই। এরপর গ্রামের পর গ্রাম ঘুরে সেই দই বিক্রির টাকায় চলে সংসার। শুধুই কি নিজের সংসার, একজন গরিব মানুষ চাঁপাইনবাবগঞ্জের হাজারো মানুষের কাছে হয়ে উঠেছিলেন পরম নির্ভরতার ঠিকানা। মাত্র 5ম শ্রেণী পাস জিয়াউল 1.5 টাকার জন্য ক্লাস 6-এ ভর্তি হতে পারেননি। এরপর বাবার সঙ্গে নেমে যান দই তৈরিতে, শুরু করেন গ্রামে ঘুরে দই বিক্রি। কিন্তু মনের মধ্যে সুপ্ত ছিল একটা অমীমাংসিত অভিমান, নিজের উপর ক্ষোভ, টাকার জন্য পড়াশোনা করতে না পারার আক্ষেপ। আর সেই আক্ষেপের আগুনই আলোকিত করে দিয়েছে অজস্র দরিদ্র পরিবারে। দই বিক্রির টাকা দেদার ঢালতে থাকেন ঝরে পড়া শিক্ষার্থীদের বই কিনতে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের গরিব শিক্ষার্থীদেরও বই কিনে দেন জিয়াউল। বিধবা তালাকপ্রাপ্ত অসহায় নারীদের পাশে দাঁড়ান বাবার মতন ঢাল হয়ে। বাড়ি করে দেওয়ার পাশাপাশি ছোট কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ঈদ, পূজা পার্বণে অসহায় পরিবারের জন্য রাতের আধারে নিয়ে যান নতুন পোশাক। নিভৃত পাড়াগাঁয়ে 1969 সালে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন জিয়াউল হক সাধারণ পাঠাগার। এই পাঠাগারে এখন বইয়ের সংখ্যা 14,000। এই সাদা মনের মানুষ সামাজিক কাজে এ পর্যন্ত নিজের ব্যক্তিগত শ্রমের উপার্জন থেকে 3 কোটি টাকারও বেশি খরচ করেছে বলে তথ্য পাওয়া গেছে। পদকের অর্থ কি করবেন এই প্রশ্নে তাই জানালেন, পাঠাগারে জায়গায় সংকুলন হয় না, আরো একটি ঘর বানাতে পারলে ভালো হয়। এই অর্থ দিয়ে পাঠাগারের আরো একটি ঘর বানাবো। এই পদকটা পাওয়াতে কার কাপড় নাই, কার বিয়ে হয় না, কেউ হয়তো হসপিটালে হাহাকার করছে, কেউ মানবেতর জীবনযাপন করছে। এই পয়সাগুলা ওইখানে আমি পুশ করব। সমাজসেবী জিয়াউল হক তার কর্মের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননাও পেয়েছেন। এদিকে জিয়াউল হকের 21 পদক প্রাপ্তিতে আনন্দে ভাসছে ভোলাহাট সহ পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলা। জিয়াউল হক বলেন, এই পদক শুধুমাত্র আমার একার নয়, চাঁপাইনবাবগঞ্জবাসী এজন্য গর্বিত। এমন মানুষ আছে বলে এই বাংলাদেশকে সোনার বাংলা বলা হয়। এই সোনার মানুষের প্রতি উইটেলির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। আসছে ঈদ, আর ঈদ মানে আনন্দ। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে প্রতি ঈদেই মুক্তি পায় কিছু চমৎকার সিনেমা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। চলুন জেনে নেওয়া যাক ঈদের সিনেমার আপডেট। ওমর, পরাণ ও দামাল সিনেমা দিয়ে আলোচনায় আসা অভিনেতা শরীফুল আলম রাজের নতুন সিনেমা ওমর মুক্তি পেতে যাচ্ছে ঈদে। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এই সিনেমায় রাজকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ওমর সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনের ব্যানারে। এরই মধ্যে ফার্স্ট লুক প্রকাশ পেয়ে বেশ আলোচনায় এসেছে সিনেমাটি। রাজকুমার, গত ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত প্রিয়তমা ছিল ব্যবসা ও আলোচনার তুঙ্গে। ছবিটির সাফল্যের পর এবার আগামী ঈদে শাকিবকে দেখা যাবে রাজকুমার সিনেমায়, যেটি নির্মাণ করবেন প্রিয়তমার নির্মাতা হিমেল আশরাফ। ফলে ভক্তদেরও এই ছবিটি ঘিরে প্রত্যাশার পরিমাণ বাড়ছে। সম্প্রতি রাজকুমার ছবির বাংলাদেশের অংশের শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রের অংশের শুটিং শেষ করেছেন প্রিয়তমা ছবির পরিচালক হিমেল আশরাফ। রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টলি কফি। কাজল রেখা,
ঈদে মুক্তির জন্য ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে কাজল রেখা টিম। ময়মনসিংহ গীতিকার কাজল রেখা অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন দেশের গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। সিনেমার নাম কাজল রেখা। কাজল রেখায় আসলে কি এমন আছে যেটি নির্মাণের জন্য 1 যুগ ধরে রীতিমতো যুদ্ধ চালিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম। 2009 সালে ব্লকবাস্টার মনপুরার মুক্তির পরপরই এই ছবিটি নির্মাণের উদ্যোগ নেন নির্মাতা। প্রযোজক পাননি, নির্মাণের পরিবেশ পাননি, মনের মতো শিল্পী পাননি, কিন্তু হাল ছাড়েননি। অবশেষে 2020 সালে কাজল রেখার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে অনুদান পান সেলিম। ময়মনসিংহ গীতিকা থেকে কাজল রেখার গল্প নিয়েছেন পরিচালক, যেখানে দেখানো হবে 500 বছর আগের সময়কার ময়মনসিংহকে। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও নবাগত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমাটিকে নির্মাতা মিউজিক্যাল ফিল্ম হিসেবে আখ্যা দিয়েছেন। এতে থাকছে প্রায় 20টি গান। দেয়ালের দেশ পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে শরীফুল রাজ ও শবনম বুবলিকে। সিনেমার নাম দেয়ালের দেশ। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। গত বছর মার্চে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির, শেষ হয়েছে ডিসেম্বরে। সম্প্রতি দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হয়। পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এশা মার্ডার কর্মফল। 2009 সালে ঢাকার আজিমপুরে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে চলচ্চিত্র এশা মার্ডার কর্মফল। এতে একজন পুলিশের তদন্ত অফিসার চরিত্রে অভিনয় করেছেন আজমিরি হক মাধন। কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ পরিচালনা করবেন সানি সানোয়ার। এতে প্রধান 2 চরিত্রে অভিনয় করবেন আজমিরি হক মাধন এবং নবাগত পূজা এগনেস ক্রুজ। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ঢাকা অ্যাটাক, মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার নির্মাণ করে পরিচিতি লাভ করেন সানি সানোয়ার। এবার তার নতুন প্রজেক্ট এশা মার্ডার সিনেমা। এশা মার্ডারও রয়েছে ঈদের মুক্তির মিছিলে। আহারে জীবন। আহারে জীবন সিনেমা দিয়ে অনেক দিন পর নির্মাণে ফিরেছেন চলচ্চিত্র নির্মাতা ছোটকু আহমেদ। এতে জুটি বেঁধে কাজ করেছেন ফেরদৌস আহমেদ ও পূর্ণিমা। এই সিনেমা দিয়ে 25 বছর পর ছোটকু আহমেদের পরিচালনায় কাজ করছেন ফেরদৌস। 2021 থেকে 22 অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, অরুণা বিশ্বাস, শাহনূর প্রমুখ। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হয়। এবার নির্মাতা ঘোষণা দিয়েছেন ঈদে মুক্তির। এই হলো এখন পর্যন্ত পাওয়া ঈদের সিনেমার তালিকা। এখন থেকেই ভাবতে শুরু করুন কোন কোন সিনেমা দেখবেন। বাংলা এন্টারটেইনমেন্টের সর্বশেষ আপডেট পেতে যুক্ত থাকুন উইটিলির সাথে।